চুনী গোস্বামীকে দেখে আমার মা বললো উনি যা বলবেন তাই কর, ম্যাচ জিতে আসুন, এটা আমার মার নির্দেশ ছিল। ও আমি একটা স্কুল থেকে পাস করতে পারি কিন্তু সেই স্কুলেরই টিচার হতে হবে এমন কোনো কথা নেই। টিচার তো আমি যে কোনো স্কুলেরই হতে পারি। আমার জন্য হাবিব তাই সব। তখন পেলে ভগবান আমাদের কাছে পেলে হয় তা কে ভগবান হয় কে। প্রথম গিয়ে বলেছে বড় প্লেয়ার সুব্রত ভট্টাচার্য মনমোহনে, বলছে ওনাকে চেয়ার দাও বসতে। আমরা রাজেশ খান্না আমাকে দেখে একবারে দেখে চিনতে পেরেছি, বড় প্লেয়ার আগে। আমি মান্নাদাকে নিজে মানে ভগবানের মতো ভাবতাম। সেই সুতে আমি কেন ভাসবো না, তুমি নয় নয় কাছে আসলে প্রচুর করেছি, শেষ করতে পারবি। জন্মলালের প্রকৃত মানুষ রূপেই জন্মগ্রহণ করতে পারি। ম্যাচ জিতে আসুন, এটা আমার মার নির্দেশ ছিল। আইএফএ টিভি নিবেদন মহারাজ তোমাকে সেলাম। এই পর্বে আমরা এসেছি যথার্থ মহারাজের কাছে। ময়দানে যিনি মহারাজ সেই সুব্রত ভট্টাচার্যের বাড়িতে। সুব্রত ভট্টাচার্য গল্পের বাড়িতে যখন আমি এসেছি মহারাজা তোমাকে সেলামি অনুষ্ঠান করতে, তখন আপনাদের কাছে বিনীত একটি নিবেদন আমি জানিয়ে রাখি। সেটা হচ্ছে সুব্রত ভট্টাচার্য আমার ব্যক্তিগত স্তরে বন্ধু। এই জন্য বন্ধু যে কলকাতা ময়দানে যখন সাংবাদিকতা করতে আসি তখন যে খেলোয়াড়টি সবার আগে এগিয়ে এসেছিল সে হচ্ছে সুব্রত ভট্টাচার্য। তাই সুব্রতের সঙ্গে আমার সম্পর্ক তুই তোকারি। আর আমরা ইন্টারভিউতে পোশাকি কোনো আলোচনায় যাব না, অর্থাৎ আপনি তুমিতে যাব না, তুই বলি সেই তুইটাই আমাদের থাকবে। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই তুই বলার জন্য। সুব্রত, তোর কাছে প্রথম আমার প্রশ্ন, তুই যে পরিবার থেকে এসছিস সেই পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার ছিল। আমি তোর শ্যামনগরের পরিবারে গেছি, তোর বাড়িতে দেখেছি তোর মা তোর বুট কিনে দিয়েছেন। সেই জায়গা থেকে তোর উত্থান, এই উত্থানটা হলো কিভাবে? না, ঘটনাটা হলো যে দারিদ্রতা ছিল, যে প্রচন্ড দারিদ্রতা ছিল। এই দারিদ্রতার মধ্যে দিয়ে আমার মা যেভাবে আমাকে খেলার জন্য মাঠে এগিয়ে দিয়েছে, আমার মা নিজে আমাকে এগিয়ে দিয়ে আসতো, মাঠে অব্দি পৌঁছে দিয়ে আসতো, প্র্যাকটিস দেখতো। আমি যুগের থেকে খেলতাম তখন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে মায়ের যে আকর্ষণটা আমার কাছে ছিল না, যে আমার মা যা বলবে আমি তাই শুনবো, মা যা বলবে আমি তাই করব। সুতরাং এইসব ভেবে 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 আমার মা খুব আমাকে একটা জেদি মানুষ তৈরি করেছিল, যে কোনো জায়গায় হারতে পারবে না, কোনো জায়গায় জিততে মানে জিতে ছাড়া আসতে পারবে না। এই নানান রকম সমস্যা থাকলে পরেও ম্যাচ জিতে আসো, এটা আমার মার নির্দেশ ছিল। অর্থাৎ নাছোড় মানসিকতা। তো তোর দাদা ছিলেন অশোকলাল ব্যানার্জি, আমি যদি ভুল না করি, মাসুদ দাদা বা মাসির ছেলে। হ্যাঁ, তাকে দেখি তো ফুটবলে আসে, তাই তো? না, আমার মামারাও খেলতো। আমার মামারা কলকাতাতে খেলতো, ভবানীপুর ক্লাবে খেলতো। অশোক ব্যানার্জি যখন কলকাতায় খেলছে 69-এ ইস্টবেঙ্গলে এসে আবার চলে গেছিল, তারপরে আবার 72 এসেছিল। কিন্তু যখন আমি তখন সবে স্কুলে পড়ছি, ওখান থেকে যুগেরবতী মাঠে গিয়ে বিকেলে প্র্যাকটিস করছি। স্কুল থেকে এসে আমার মাই আমাকে সমস্ত খেলার জিনিস পড়িয়ে দিত, যে মাঠে যাও, গিয়ে খেলে এসো, প্র্যাকটিস করে এসো। এই যে মায়ের যে তত্ত্বাবধান, এইগুলো মায়ের জন্য আমি যদি প্রতিষ্ঠা পেয়ে থাকি, তাহলে আমার মা পুরোপুরি, আমার মা যা বলেছে তা মার জন্য আমি হতে পেরেছি, নাহলে হতে পারতাম না। একদমই তাই, এবং অকপট স্বীকারোক্তি, মা পাশে দাঁড়িয়েছিলেন বলেই সুব্রত ভট্টাচার্য আজকে সুব্রত ভট্টাচার্য হয়েছে। আর আমি যদি ভুল না করি তাহলে বালি প্রতিভা ক্লাবে প্রথম দিন ট্রায়াল দিতে যাওয়ার সময় মা বোধহয় সঙ্গে করে নিয়ে, আমার মা ছিল তো সেদিন প্রথম দিনের ট্রায়ালে। আমি তো বালি প্রতিভা চিনি না, কোথায় বালি, আমি তো গ্রামে থাকি তো, শ্যামনগরে। আমার মা আমাকে নিয়ে গেছে দমদম থেকে আবার বালিতে নামা, বালি থেকে গিয়ে ওই মাঠে যাওয়া, এইসব আমার মায়ের যথেষ্ট প্রয়োজনা ছিল। মা আমার এইসবের মধ্যে দিয়ে উৎসাহ দিত। খেলা পরে এই যে যাওয়া আসাটা আমি একবার দেখে গেলাম মার কাছ থেকে, তারপর আমি রোজ ওই মাঠ ওরকম ভাবেই বালির মাঠে যেতাম। বালিপতিভাবে খেলেছি আমি 69-70, 2 বছর। 69-70 খেলার পরে আমি তখন একটা বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি পেলাম।
সেটা আমাদের খুব দরকার ছিল এই কারণে যে আমাদের দারিদ্রতা এমন ভাবে আমাদের আকৃষ্ট করে ফেলেছিল, যেখানে আমার মা একটু অসহায় বোধ করছিল। কিন্তু আমি যখন বর্ডার সিকিউরিটি ফোর্সে, আমাকে বর্মন সাহেব ছিল, প্রদ্যুৎ বর্মনের ভাই, দাদা, ওইখানকার ডিজি ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সে। এই বর্ডার সিকিউরিটি ফোর্সে আমাকে উনি নিলেন, চাকরি দিলেন। এরপরে যখন আমি বালির মাঠে যাচ্ছি, সকালে ব্যারাকপুরে বর্ডার সিকিউরিটি প্র্যাকটিস, বিকেলের দিকে আমরা চলে যেতাম ওই বালিতে। এই বালিতে খেলতে খেলতে যখন আমার বিএনআর এর সাথে একটা এক্সিবিশন ম্যাচ হলো ওই ইয়ের বর্ডার সিকিউরিটি ফোর্সে, সেখানে অরুণ ঘোষ ছিল, বলরাম দা ছিল, অনেক বড় বড় প্লেয়ার ছিল। সেখানে খেলে আমাদেরকে হারাতে পারেনি। তখন অরুণ ঘোষ আমায় বললো, আমি ওনার কাছেও মানে আমি বলি যে আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ যে উনি আমাকে বলেছে কালকে তুই বিএনআর এ দেখা করবি। বিএনআর তো আমি চিনি না, সেটা আমার মাই আমায় নিয়ে গেছিল শিয়ালদা থেকে ওই গার্ডেন ডিসি। এইসব মিলিয়ে মিশিয়ে আমার মায়ের অবদান প্রচুর ছিল। সুতরাং হয় কি, এগুলো একটা প্রেরণা, যে প্রেরণা অভিভাবক থেকে আসে সেগুলো খুব দামি প্রেরণা। ঠিক তাই। ওর মধ্যে দিয়েই আমরা, তারপরে আমি বালিপতিবায় গেলাম, বালিপতিবায় খেললাম, বালিপতিবায় থেকে মোহনবাগানে না বিএনআর এ নিল কেন? তখন আমাদের বিএনআর এ যাওয়ার কারণ হচ্ছে যে আমার যখন বিএনআর এ বলছে, কে বলছে আমাকে? অরুণ ঘোষ, বলরাম, এরা বলছে আমাকে যে তুই বিএনআর এ সই করবি দুদিন বাদে। ওখানে আমার মায়ের সেই গার্ডেন ডিসি বিএনআর অফিসে নিয়ে গেছিল। সুতরাং তারপর যখন সই করি, তাতে আমাদের একটা অর্থনৈতিক সুরাহা কিছুটা হয়েছিল আমার মায়ের। আমি যা মাইনে পেতাম সেগুলো আমার মাকেই আমি দিয়ে দিতাম, আমি রাখতাম না। তো সব মিলেমিশে মায়ের অবদান প্রচুর ছিল। আমি বিএনআর এ খেললাম, বিএনআর থেকে যখন আমি লিগ খেলেছি, তখন আমরা লিগে বিএনআর কে আমরা থার্ড করে দিয়েছিলাম, একবার ফোর্থ করেছিলাম। বিএনআর যখন 2 বছর খেলেছি আমি, তারপরে একদিন আমাকে চুনি গোস্বামী হঠাৎ আমাকে বলল যে তোর বাড়ি কোথায়? আমি বাড়ি বললাম শ্যামনগরে। বললো আমি কাল যাব। এবার চুনিদা আমার বাড়িতে গেল, আমার ওই গ্রামের বাড়িতে। চুনিদা গিয়ে বললো যে আমার মাকেই বললো যে চুনি গোস্বামী যাচ্ছে, মানে হই হই রই পড়েছে সারা শ্যামনগরে, চুনি গোস্বামী আসছে। এই যে চুনি গোস্বামী এসে আমার মাকে বললো, আমার মা তাতে চুনি গোস্বামীকে দেখে আমার মা বললো উনি যা বলবেন তাই করো। চুনিদা বললো তুই তাহলে কালকে আয়, সই কর মোহনবাগানে। মোহনবাগানে। আমার মনে আছে মোহনবাগানে সুব্রত যখন খেলতে গেল, আমি ওকে বাবলু বলেই ডাকি, বাবলু বলে। আমি 74-এ 6 ফেব্রুয়ারি সই করেছি। এবং সই করার সময় তো বোধহয় পৈতে হয়েছিল, মাথার চুলটা একটু ন্যাড়া ন্যাড়া ছিল, পৈতে হয়েছিল, একটি ছিপছিপে ছেলে। সে যখন মাঠে নামলো ডিফেন্সে, তখন বিপক্ষের বাঘা বাঘা খেলোয়াড়রা কিন্তু ভয় পেয়ে গেল এবং তাদের কাছ থেকে বল কেড়ে নিয়ে, আমার মনে আছে তখন মোহনবাগান গ্যালারিতে সুব্রতর একটা নিকনেম হয়ে গেছিল। কেউ কেউ ডাকতেন তাকে সিআরপি বলে, কেউ ডাকতেন লগা বলে। মনে আছে? সিআরপি কিংবা লগা দুটো নাম হয়েছিল। তো এই দুটো নাম হবার পর আর কিন্তু কোনোদিন পেছন ফিরে তাকায়নি এবং মোহনবাগান কোনোদিন ছাড়েনি। এই যে এগুলো হয় কি, ডেডিকেশনের মূল্য আছে একটা, সত্যি হবে যে অধ্যাবসায় সাধনা যদি থাকে একটা ক্লাবের প্রতি, একটা প্রতিষ্ঠানের প্রতি বা একটা জায়গার প্রতি, সেখানে কিছু না কিছু ভালো সেই ব্যক্তি করতেই পারে। আমি মোহনবাগান ক্লাবে 74-এ সই করেছি 6 ফেব্রুয়ারি। আর সেই 74 থেকে আমরা 74-এ, তার আগে কোনো ট্রফি ছিল না, কিন্তু 74-এ ঢুকেই আমরা 2টো ট্রফি দিয়েছিলাম। তার মধ্যে আমি ইস্টবেঙ্গলকে হারিয়ে একটা ট্রফি পেয়েছিলাম। তখন মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাতে পারছে না। সব মিলিয়ে মিশিয়ে আমরা 74-এ 2টো ট্রফি পেয়েছি। তারপর সেই 75-এ আবার আমরা খেললাম, আমরা কজনই ছিলাম, তারপরে কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল। 75-এ আমরা খেললাম, খেলার মধ্যে দিয়েও সেখানে কিন্তু চুনিদা, বর্মনদা, কি অশোক চ্যাটার্জি, মঙ্গলপুর কাছ, এই যা সিনিয়র প্লেয়ার মাঠে খেলা দেখতো, তারা বলছে এই ছেলেটা ভালো খেলে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা।
এই যে তুই মোহনবাগান ছাড়লি না, সারা জীবন মোহনবাগানই খেলে গেলি, ইস্ট বেঙ্গলের অফার আসেনি? ইসমে প্রচুর অফার, কি অফার নেই আবার। আমার তো 76 সাল থেকে রোজই বলছে। আমি বলেছি আমি মোহনবাগান ছাড়বো না, মোহনবাগান ছাড়বো না। এটা মোহনবাগান সাপোর্টাররাও জানে, এটা মোহনবাগান অফিসিয়াল যারা ছিল তদানীন্তনকালে তারাও জানে। আমায় ধীরেন্দা বলছে যে তুমি টাকা পয়সা চাইবে না। আমি কোনোদিন মোহনবাগান ক্লাবে কেউ বলতে পারবো না যে আমি টাকা পয়সা চেয়েছি, ইভেন কোচিং লাইফেও কখনো বলিনি আমি। সুতরাং এই যে পাওয়া দেওয়া নেওয়া এগুলো একটা আন্তরিক ভাবে হতো, কোনো এর মধ্যে রাগারাগি নেই, কোনো ক্রোধ নেই, কোনো তক্কাতক্কি নেই, কিছু নেই। আচ্ছা আমি ধীরেন্দা আমাকে বলতো, মান্নাদা আমায় বলতো, চুনিদা আমায় বলতো, ব্যাস যা বলতাম তাই করতাম। সুতরাং চুনিদা শৈলেন মান্নার উপরে তো কথা বলার কেউ নেই, চুনিদা শৈলেন মান্নার কথাতেই আমি চলতাম। ওনারা বলতো যে যা সই করতে বলছি সই কর, পরে টাকা পাওয়া যাবে। আমি সই করে দিলাম। এগুলো চুনিদা শৈলেন মান্নার এই ধরনের নির্দেশ থাকতো। আচ্ছা, একবার আমার যতদূর মনে আছে শান্ত মিত্র ইস্ট বেঙ্গলে তোকে নেবার জন্য স্টেট ব্যাংকের অফিসে বোধহয় তোকে ডেকেছিলেন, তুই বোধহয় পেছনের পাইপ দিয়ে নেবে চলে পালিয়ে গেছিলি, বাইরে একটা কিছু ঘটনা ঘটেছিল, কিরকম ঘটেছিল একটু বলো তোমার দর্শকদের। না আমায় আমি তখন তো স্টেট ব্যাংকে ছিলাম না, তখন আমাকে বলেছে এটা ইয়েতে ওই বোধহয় ওই রয়্যাল স্ট্রিটে, হ্যাঁ রয়্যাল স্ট্রিটে বলেছিল, আমি পেছনের সিঁড়ি দিয়ে নেমে চলে গেছিলাম, পালিয়ে গেছিলি। হ্যাঁ পালিয়ে গেছি ইস্ট বেঙ্গলে খেলবি না বলে। অর্থাৎ একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে মোহনবাগান অন্তঃপ্রাণ, মোহনবাগানকে ভালোবেসে অনেক কিছু ত্যাগ করেছে বাবলু। কিন্তু বাবলু একটা কথা জিজ্ঞেস করি, ইস্ট বেঙ্গলে খেললি না তুই, কিন্তু পরে ইস্ট বেঙ্গলে কোচ করলি কেন? কোচ ও আমি একটা স্কুল থেকে পাস করতে পারি, কিন্তু সেই স্কুলেরই টিচার হতে হবে এমন কোনো কথা নেই। টিচার তো আমি যে কোনো স্কুলেরই হতে পারি। সুতরাং আমার কাছে আমি একটা সেই আদর্শের উপর আমি ছিলাম যে খেলাধুলোর সাথে জড়িত, খেলাধুলোর সাথেই থাকবো। আমি খেলবো না, কিন্তু আমি কোচিং করাতে পারি, যে কোনো স্কুলে আমি শিক্ষক হতে পারি। আমি পাস করতে পারি একটা স্কুল থেকে, কিন্তু যে কোনো স্কুলেরই আমি শিক্ষক হতে পারি। এখানেও ঠিক তাই, আমি সেই আদর্শ সেই নীতির উপর ভরসা করে আমি ইস্টবেঙ্গলে গেছিলাম। আমি যখন মনে আছে পরন্ত বেলা সুব্রত একের পর এক গোল করছে, ডিফেন্ডার থেকে গোল করার বিষয়টা কিভাবে ছিল? মাথায় হেড দিয়ে গোল বেশিরভাগ ছিল। কোথায় আমার? হ্যাঁ আমি মোহনবাগান ক্লাবে, মোহনবাগানের হয়ে আমি মোহনবাগানে গোল করেছি 52টা। কেউ আমি জানি না কেউ করেছে কিনা, কিন্তু এই গোলগুলো খালি যে অনেক গোল হয়েছে তার মধ্যে একটা আমার তা নয়, ক্রাইসিস গোল, মানে ম্যাচ ড্র হয়ে যাচ্ছে ওই সময় গোল করা, এরকম গোল আমি করেছি। কারণ হচ্ছে মোহনবাগানের প্রতি একটা আমার মোহনবাগান সাপোর্টাররা যেভাবে ভালোবাসছিল, আমি সেটার মধ্যে এটা কিছু ফিরিয়ে দেওয়ার জন্য আমি প্রত্যেক প্রায় ম্যাচে আমি হেড করে একটা না ড্র যায়। কারণ আমার তখন টিম খুব ভালো ছিল, হাবিবদা ছিল, আকবর ছিল, গৌতম ছিল, প্রসূন ছিল, এরা সবাই ছিল, প্রদীপ চৌধুরী ছিল খুব ভালো প্লেয়ার। এরা সবাই আমাকে সাপোর্ট করতো, তুই যা। এই যে আমি উপরে গেলাম, তাতে কিন্তু অপোনেন্ট একটু ঘাবড়ে যেত, সেই সুযোগগুলোকে ব্যবহার করে আমি কিছু গোল পেয়েছিলাম। রাইট। তোর জীবনে হাবিবদার অবদান অনেকখানি। আমার জন্য হাবিবদাই সব। হাবিবদা অনেকখানি না, হাবিবদা গাইডেন্স তো তুই ভাবতে পারবি। রয়্যাল স্ট্রিটের মেসে আমি যখন মেসে থাকতাম, হাবিবদাও থাকতো, একবারও থাকতো। আমাকে ওই প্র্যাকটিসের পরই বলে দিত সিধা চালা আনা, মানে অফিসে যাও, অফিস থেকে সোজা মেসে চলে আস। মেসে ঢুকে গেলাম তো বিকেল বেলায় বলে চল ময়দান জায়গা, ওই মোহনবাগান মাঠে আমার বিকেল একটু, কিন্তু এমনি কোথাও বাইরের লোক এসে গল্প করবে, কথা বলবে। শুধু আমি মনে আছে মেসে একবার গেছিলাম, আমার বড় ম্যাচে রিপোর্টারদের খুব একটা পছন্দ করতো না হাবিবদা, গুরুত্ব দেন। কিন্তু তোর বন্ধু হিসেবে আমি গিয়েছিলাম, তোর মনে আছে নিশ্চয়ই। হাবিবদা বললো যে তুমি বাড়ি চলে যাও, আমি বাইরে চলে গেলাম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, হাবিবদা এইসব দিকে খুব ই ছিল যে খেলা ছাড়া অন্য কিছু ভেবো না। রাইট, তুমি যে ক্লাবটা আছো সেই ক্লাবের খেলা সাফল্যের কথা ভাবো, তারপর ঠিক আছে, তারপর চলো। কিন্তু আমি তো লোকাল ছেলে, সব আসতো আমার শ্যামনগর থেকে লোক আসতো, হাবিবদা ঢুকতে দিত না কাউকে, বাইরে দাঁড়িয়ে কথা বলে ছেড়ে দিতে হতো।
আচ্ছা বাবলু, তোর একটা জিনিস তোর মনে আছে, তুই অনেক বড় বড় মানুষের সান্নিধ্যে এসেছিস, কিছু 1977 সালে 24শে সেপ্টেম্বর পেলের ম্যাচে তোর ক্যাপ্টেনশিপে মোহনবাগান পেলের টিমকে কসমসকে 2-2 গোলে আটকে দিল। এটা তোর মনে আছে নিশ্চয়ই? আছে তো, মনে থাকবে না? আমি তো জানতাম না। আমার ধীরেন্দা বলছে পেলে আসছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। পেলে আসছে, তখন পেলে তো ভগবান আমাদের কাছে। সুতরাং পেলে আসছে, তো সবাই বলছে মিথ্যে কথা বলছে বলে আমাদের। যদিও আমরা সেদিন আইপিএল জিতেছিলাম আমরা 77 সালে, আমরা লিগটা পারিনি, সিলটা পেয়েছিলাম। কিন্তু ওইখানে পেলে আসছে। তারপরে দেখি খবর কাগজে বৃত্তান্ত, যে তোরা যারা আছিলি তারা বৃত্তান্ত দিলি যে পেলে আসছে। এইটা দেখে আমরা তখন আশ্বস্ত হলাম এবং আমরা সিরিয়াস হলাম। এই সিরিয়াস হওয়ার গোটা দলটাকে পরিচালনা করার জন্য একজন খেলোয়াড়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে মোহাম্মদ হাবিব। হাবিব দা পেলে আমাকে বলছে क्या है पेले है तो क्या भगवान है क्या, तो चलो खेल ठीक से। ও পিলে হ্যাঁ তো मैं भी হাবিব हूं, হ্যাঁ এই কথা বলেছিল, মনে আছে? হাবিব দা উনি তো বলছে ডরো মত, হিম্মত সে খেলো। ঠিক আছে, আমরা হাবিবদার কথায় খুব উৎসাহিত হয়েছিলাম। তবে আমরা জিতছিলাম, শেষ মুহূর্তে একটা পেনাল্টিতে গোল শোধ করিয়ে দিল। কিন্তু আমরা জিতছিলাম, ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে ওই ম্যাচটা। তোর জীবনে খেলোয়াড় জীবনে সব থেকে রেসপেক্টেড অপোনেন্ট কে? না, ওটা কসমসকেই বলতে হবে। কসমস একদম, মানে সব থেকে তো সিনালিয়ার মতো প্লেয়ার রয়েছে, সবাই কার্লোস আলবার্টোর মতো প্লেয়ার রয়েছে, পেলের মতো খেলোয়াড় রয়েছে, সবাই রয়েছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, ঘরোয়া ফুটবলে অনেক ফুটবলারের সঙ্গে খেলেছিস, কাদের কথা মনে আছে? মনে আছে অনেকের কথাই, যেমন সুরজিৎ সেনগুপ্ত আছে, যেমন গৌতম সরকার আছে, পশুন আছে, তারপর ধর আমাদের ক্লাবের সব খেলোয়াড় যারা, শ্যামল ব্যানার্জি আছে, প্রদীপ চৌধুরী আছে। প্রদীপ চৌধুরীকে তো খুবই খেয়াল করতে হবে, কারণ ও আসার পরে আমাদের ডিফেন্সের খেলার না বদলেছে। ও কিন্তু দারুণ খেলেছে ও। প্রদীপ চৌধুরী আছে, তারপরে ইস্টবেঙ্গলের শ্যামল ঘোষ ছিল আমাদের খুব পরিচিত। এদের সবই বড় প্লেয়ার এরা। সুরজিৎ সেনগুপ্তর মতো প্লেয়ার পাশে খেলাতে আমরা ভয়ে কাঁপতাম। সুরজিৎ সেনগুপ্ত না মেরে রোকা যেত না, ওকে ওই দিলীপ পালিতকে লাগিয়ে দিতাম যে মার এবার। ও সুরজিৎ সেনগুপ্ত খুব ভালো প্লেয়ার ছিল। অত বড় প্লেয়ার আমাদের ছেড়ে চলে গেছে, এটা আমাদের কাছে খুব দুঃখের, খুবই দুঃখের। আমি তো এখানেই থাকি, আমাদের এখানেই থাকি, কিন্তু চলে যাওয়াটা আমার কাছে খুব, আমি এই পরশুদিনও ভাবছিলাম যে সুরজিৎ সেনগুপ্ত থাকলে ভালো হতো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তুই তো এমন একজন খেলোয়াড় যার সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের যোগাযোগ ছিল, সে অভিনেতা হোক, অভিনেত্রী হোক, গায়ক হোক, গায়িকা হোক, সবার। তো মুখ্যমন্ত্রীদের কাছ থেকে দেখেছিস তুই তো, এইরকম একটু দু একটা অভিজ্ঞতার গল্প বল না আমাদের। না, আমারটা হচ্ছে যে সুচিত্রা সেন NT2 বলে একটা এখানে আছে, সুচিত্রা সেন কাউকে ঢুকতে দেয় না, কিন্তু ওখানে বোধহয় উত্তম দাও ছিল। উত্তম দা গিয়ে বলেছে বড় প্লেয়ার সুব্রত ভট্টাচার্য মনমোহনে, বলছে ওনাকে চেয়ার দাও বসতে। এটা বলে উনি আমার সঙ্গে একটু কথা বলে, তারপর উত্তম দা ছিল, সুচিত্রা সেন ছিল, অনেকেই ছিল, অনেকের সাথে আমার সবার সাথেই পরিচয় ছিল। বোম্বেতেও তো প্রচুর পরিচয় ছিল। না, বোম্বেতেও তো ছিল। বোম্বেতেও তো আমরা রাজেশ খান্না আমাকে বলছে যে ও আমাদের সাথে দেখা হচ্ছে কাশ্মীরে। কাশ্মীর থেকে ফিরে আসার পরে এখানে আমি বোম্বেতে গেছি, আমরা খেলতে রোবার্সে আমি গেছি, দেখে একবারে দেখে চিনতে পেরেছি, বড় প্লেয়ার আ গয়া। এরকম ভাবে নানান রকম কথাবার্তা হতো। যদি তুমি শিল্পীর লাইনে যাও, গায়ক, আমি মান্নাদা আমার মানে খুবই ঘনিষ্ঠ। আমি মান্নাদাকে নিজে মানে ভগবানের মতো ভাবতাম, আমার নিজের দাদার মতো। মানে মান্নাদের একটা গান শুনিয়ে দেন আমাদের, এক লাইন গান। তুই গান করলে অবশ্য লোক পালাবে, কিন্তু তার সত্ত্বেও তুই একটা গান কর না মান্নাদের। না তুই তো বলছি পালাবে, পালাবে না, তুই কর না একটা গান।
নদী কেন ভরবে না জোয়ারে, সেই স্রোতে আমি কেন ভাসবো না, তুমি নয় নয় কাছে আসলে আমায় নাই বা ভালো বাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না, তুমি নয় নয় কাছে আসলে। চমৎকার। এই যে তুই গায়কদের সঙ্গে একটা অন্তরঙ্গতা আমার রয়েছে। গায়কদের সাথে আশা ভোসলেকে তুই কোন শ্যামনগর গায়ক? নিয়ে সব গেছিলি, গায়ক, হ্যাঁ। আমি তো বলছি। হুম আমি বোম্বেতে গেছি কিশোর দা, হুম হুম কিশোর দা ধরা ছোঁয়ার বাইরে। হুম হুম আবার গিয়ে কে পড়ি, ও জ্যোতি, জ্যোতি রায় বলে একজন হুম। সিনেমার সাংবাদিক, হ্যাঁ। ডাইরেক্টর ছিল। ও গিয়ে বলেছে যে সুব্রত ভট্টাচার্য একটু কথা বলবে। কিশোরদা বললো আমি যাবো কাল খেলা দেখতে। এসছিল মাঠে, হুম। মাঠে এসছিল কিশোরদা, আসার পরে আমরা জিতেছি। হুম হুম ও আমি আসলাম বলে জিতলি, মানে এই যে কিশোর দাই বল, মান্না দে বল, মান্না দে তো আমি বাড়িতে যেতাম। হুম হুম। আমি মানাদা বাড়িতে নর্থ কলকাতায়, উত্তর কলকাতায় যেতাম। সেখানে মান্নাদার যে সাধনা, সেগুলো মন দিয়ে শুনতাম। একটা মানুষ কত ডেডিকেটেড হতে পারে যে সে সমস্ত কিছু গান বাজনার মধ্যে দিয়ে সমস্ত কিছু ভালো গাইছে। হুম। আমি তো ভালো খারাপ আমরা বুঝবো না, হুম হুম। মান্না দেখে বলবো না যে আপনি খারাপ গাইছেন, উনি যা গাইছেন সেটাই আমার কাছে ভালো। সুতরাং এইসব মিলেমিশে তো সন্ধ্যাদি ছিল, আরতিদি ছিল, এরাও আমাকে খুব ভালোবাসতো। আমি যেতাম সকালবেলার দিকে এদের রেওয়াজ দেখতে। এরা আমাকে খুব ভালোবাসতো শিল্পীরা। তদানীন্তনকালে যে সমস্ত শিল্পী, মানে সন্ধ্যাদি বলো, আরতিদি বলো, আশা ভোসলেকে আমি মাঠে নিয়ে এসেছিলাম। আশা ভোসলে এখানে আছে, আশা এই শ্যামনগরে নিয়ে এসেছি। হ্যাঁ, ওই আমি সব নিয়ে এসেছিলাম, সবাইকে নিয়েছি, মানাদা এসছে, সবাই, শ্যামল মিত্র, এরা, মানব দা, এরা সব যত আর্টিস্ট আছে, এই আর্টিস্টরা আমাকে খুব ভালোবাসতো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও তুই দেখেছিস কাছ থেকে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছিস। জ্যোতিবাবু আমাকে সুব্রত বলে ডাকতো। জ্যোতিবাবু, আমি রাজনীতি করি বা কি জন্য গেছি ওসব না, কি হয়েছে কি হয়েছে সুব্রত বসো বলো, আমি বলতাম, উনি মিটিয়ে দিতেন। আর মমতা হচ্ছে আমাদের, ধরতে পারি যে ঘরের লোকের মতো। ওকে আমরা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এসব ভাবতাম না। আমরা যখন খুশি আমি বাড়ি যাই, বাড়ি গেলে পরে কথা হয় আমার সাথে, নানান রকম কথা হয়, খেলাধুলোর কথা হয়। মমতা এগুলো বিষয়ে খুব আগ্রহী। তুই রাজনীতিতে এলি না কেন? না, রাজনীতি আমার মামা ছিল বিদ্যুৎ গাঙ্গুলি। আমার, কিন্তু আমি রাজনীতিতে যাইনি। আমাকে অনেক বলেছে, কিন্তু আমি আমি বললাম যে না, এটা আমার হবে না। আমি রাজনীতি করব, আমি একটা দলের হয়ে করবো, সেই দলের লোকই আমায় চিনবি, তারপর অন্য দলের লোক গালাগাল করবি, ওতে আমি নেই। আমি ফুটবল খেলে মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, সবাই আমাকে ভালোবাসে। একদম তাই। আমাকে ইস্টবেঙ্গল সাপোর্টাররা বলতে যে না, ভালো প্লেয়ার, বড় প্লেয়ার, ঠিক আছে, কিন্তু আমি চাই না যে আমি একটা পার্টি করি বলে সে আর একটা পার্টির লোক আমায় গালাগাল করুক। আমি এটা চাইনি কোনোদিন। সুতরাং আমি যারা রাজনীতি করে তাদেরকে আমি ভালোবাসি। নিশ্চয়ই তারা কি করছে না করছে সেটা তো সমাজ বুঝবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি মমতাকে বা হোক, জ্যোতিবাবু হোক, যেই হোক, আমি প্রত্যেককেই খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। আচ্ছা, আমি খেলা আবার ফিরে আসছি। 1977 সালে তোর নেতৃত্বে মোহনবাগান ত্রিমুকুট জিতলো। এটা 1977 সালে ট্রিপল ক্রাউন তো 77 সালে, হ্যাঁ, জিতলো। তো সেই সময় অনুভূতিটা একটু বল, ক্যাপ্টেন হিসেবে কি অনুভূতি? না, 77-এ হলো কি, আমরা ইস্টবেঙ্গলের কাছে লিগটা হেরে গেলাম। আমাদের কাছে না ওই ট্রিপল ক্রাউন বা ওইসব ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝে গেছি 77 সালে, 74, 75, 76 খেলা পরে, যে করে হোক ইস্টবেঙ্গলের কাছে হারা চলবে না। তুমি না হারলে পরে তুমি ভালো, আর না আর হেরে গেলে পরে তোমার মতো খারাপ কেউ নেই। সুতরাং আমি সব মিলিয়ে মিশিয়ে এটা বুঝলাম 77 সালে, যে আমরা ইস্টবেঙ্গলের কাছে লিগে হেরেছি, কিন্তু শিল্ডে হারিয়েছি। প্রবাস ডুরান্ড
হারিয়েছি, আমার ট্রিপল কাউন্ট পেয়েছি। এইগুলো পাওয়ার জন্য কি হয়েছে আমাদের, এগুলোর জন্য আমি বলবো একটা প্লেয়ারকে আমি খুব শ্রদ্ধা করি, সেটা হচ্ছে মোহাম্মদ হাবিব। মোহাম্মদ হাবিব আমাকে বুঝিয়েছে যে কিভাবে মনমান ইসমল খেলতে হয়। সুতরাং হাবিবদার এই যে আমাকে যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন, এটাতে আমি খুব মানে কৃতজ্ঞ। আচ্ছা, 1975 সালে ইস্ট বেঙ্গলের কাছে 5 গোল খাওয়ার পর তুই কি বাবুঘাটে গিয়ে বসছিলি? এটা কি ঘটনা? ঘটনা তো। বাড়িতে ফিরতে পারবি না বলে? না ভাই, মেসে ঢুকবো, মেসে গালাগাল করবে, এইগুলো কোথায় ঢুকে দরকার কি? আমি ওইখানে নৌকায় ছিলাম। হ্যাঁ, আমি শুনেছিলাম তাই। আমি আউটলাম ঘাটে গিয়ে তো নৌকায় ছিলি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তোর খেলোয়াড় জীবনে তুই অন্যায় ভাবে ট্যাকেল করেছিস, এরকম কোনো ঘটনা রয়েছে? অন্যায় ভাবে ট্যাকেল মানে ফাউল করেছিস? অন্যায় ভাবে ট্যাকেল প্রচুর করেছি, ওরে বাবা, সেটাই মনে শেষ করতে পারবি না। ও ট্যাকেল করেছি, প্রচুর হয়েছে, প্রচুর অন্যায় ট্যাকেল করেছি। ট্যাকেল তো ফাউল তখনই দেবে যখন অন্যায় ট্যাকেল করবে। প্রচুর ট্যাকেল হয়েছে, যে ট্যাকেল গুলো লাল কার্ড। আমি অনেক সময় হয়েছে এরকম যে আমাকে কোনো প্লেয়ার, আমি এরকম তো বলছি যেটা ঘটনা, অনেক প্লেয়ার আছে যারা, এই যেমন বার্নার্ড পেরেরা, হ্যাঁ, যেমন ধরো মনজিৎ সিং, যেমন ধরো এখানে প্লেয়ার ছিল, অনেকেই ছিল, রঞ্জিত মুখার্জিরা, মৃদুল মুৎসুদ্দি ছিল একটা প্লেয়ার, মৃদুল মুৎসুদ্দি। যাই হোক, এরা আমাকে হয়তো একটা মেরে দিল, এই তখন আমি রিটালিয়েট করলাম, এটা আমি একটা প্রতিহিংসা হিসেবে আমিও তাকে মারলাম। এই যে মার ধরের মধ্যে আমি রেড কার্ড দেখেছি একবার সারা জীবনে, কিন্তু অনেক সময় অনেক সতর্ক বাণী পেতে হয়েছে আমাকে। খেলার মধ্যে মারপিট আছে, ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম, বডি কন্ট্যাক্ট, সেইগুলো। অর্থাৎ আমরা বাবলু ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম, কথা বলে জানতে পারলাম তার জীবনের অনেক অকথিত কাহিনী। একটি কাহিনী শুধু আমাদের জানা হয়নি, সেই কাহিনীটি আমি এবার আসছি। সেটি হচ্ছে, বাবলু, পরজন্মে যদি আবার জন্মাতে চাস, তুই কি বাবলু ভট্টাচার্য জন্মাতে চাস? পয়লা জন্মালে প্রকৃত মানুষ রূপেই জন্মগ্রহণ করতে পারি, যেন আমি মানুষের ভালো করতে চাই। আমি এখনো বলছি, আমি যতদিন শ্যামনগরে ছিলাম আজ অব্দি, খেলোয়াড়ি জীবন শুরু থেকে শুরু করে 69 সাল থেকে শুরু করে আজ অব্দি, আমি মানুষের ভালো ছাড়া খারাপ করি কোনোদিন। মানুষের ভালো করেছি, যতটা পেরেছি করেছি, যতটা পারিনি দুঃখ পেয়েছি। আমি যেন প্রকৃত মানুষ রূপে যেন জন্মগ্রহণ করতে পারি। রাইট। এই সাক্ষাৎকারটা দেখার পর একটি কথাই বলতে হয়, মহারাজ তোমায় সেলাম।